ভক্তবৃন্দ, মোক্ষদা একাদশীর পবিত্র দিনে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গোপনীয় উপায় আছে, যা যদি আপনি নিভৃতে তুলসী গাছে বেঁধে দেন, তবে এমন বিপুল অর্থপ্রবাহ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে। স্বয়ং মহালক্ষ্মী এই গোপন তান্ত্রিক উপায়ের নির্দেশ দিয়েছেন বলে কথিত আছে। মোক্ষদা একাদশীর দিনে যদি এই একটি সহজ কর্ম সম্পন্ন করতে পারেন, তবে জীবনে আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। এমন অপার সমৃদ্ধি আসবে যে 7 প্রজন্ম পর্যন্ত তার সুফল ভোগ করবে। বছরের প্রতিটি দিনে ঘরে সুখ, শান্তি, আনন্দ ও অখণ্ড সম্পদ প্রবাহিত হবে। মোক্ষদা একাদশীর এই পবিত্র উৎসব বছরে মাত্র একবার আসে। এটি মোক্ষ, আলোকপ্রাপ্তি ও দয়াবর্ষণের দিবস হিসেবে পরিচিত। এই দিনে বলা হয় স্বয়ং মহালক্ষ্মী পৃথিবীতে অবতরণ করেন এবং তার ভক্তদের দুঃখ দূর করেন। যেখানে পবিত্রতা, শুদ্ধতা এবং ভক্তির আবহ রয়েছে, সেই সব ঘরে তিনি প্রবেশ করেন। তাই এই দিনটি শুধু ধনসম্পদ কেনা বা সোনার অলংকার সংগ্রহের সময় নয়, ঝাড়ু, ধনে কিংবা বিশেষ সামগ্রী ক্রয়ের বাধ্যবাধকতাও নেই। আজ আমি আপনাদের এমন একটি গুপ্ত ও অলৌকিক রহস্য জানাতে চলেছি, যা শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়নি এবং যা অধিকাংশ জ্ঞানীগুণীরা কখনো সাধারণ মানুষের সামনে প্রকাশ করেননি। কারণ এই রহস্য মোক্ষদা একাদশী ও তুলসীর শুভযোগের সঙ্গে গভীরভাবে যুক্ত। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, মোক্ষদা একাদশী ও তুলসীর মধ্যে সম্পর্ক কি? ভক্তবৃন্দ, এই সম্পর্ক এতই গভীর এবং তত্ত্বসমৃদ্ধ যে প্রাচীনকালের বিরল মহাজ্ঞানীরা কেবল তাদের নিকটতম শিষ্যদেরই এই তত্ত্ব দান করতেন। আজ আপনারা সেই সৌভাগ্যবান, যাদের এই গুপ্ত উপায়ে জানার জন্য মহালক্ষ্মী নিজেই যেন আহ্বান করেছেন। যার আঙিনায় তুলসী থাকে, যাকে বিষ্ণুপ্রিয়া বলা হয়, সেই তুলসী স্রেফ একটি গাছ নয়, তিনি দেবী লক্ষ্মীরই এক বিশেষ রূপ, যিনি সর্বদা পরিবারের রক্ষাকর্ত্রী হয়ে অবস্থান করেন। বলা হয় তুলসীর তলায় দীপ জ্বালালে বহু প্রজন্ম ধরে ধনপ্রবাহ অব্যাহত থাকে। কিন্তু আমাদের মধ্যে কতজন ভাবি তুলসী শুধুই একটি উদ্ভিদ নয়, তিনি গভীর আধ্যাত্মিক শক্তির আধার, দেবতাদের প্রিয়, গৃহস্থের সৌভাগ্যের কেন্দ্র। ভক্তবৃন্দ, আজকের এই প্রবচনে আমি যে গোপনীয় উপায়টি আপনাদের জানাতে চলেছি, তা যুগ যুগ ধরে রক্ষিত অমূল্য সাধন সিদ্ধ পদ্ধতি। মোক্ষদা একাদশীর এই পবিত্র তিথিতে তুলসীর সঙ্গে দেবী লক্ষ্মীর অলৌকিক মিলন ঘটে, আর সেই দিন তুলসীর গাছে যে পবিত্র বস্তুটি বেঁধে দেয়া হয়, তা ঘরের দরিদ্রতা, অভাব, অস্থিরতা ও দুর্ভাগ্যকে সম্পূর্ণরূপে নাশ করে। এই উপায়টি যারা প্রয়োগ করতেন, তারা ছিলেন বিশেষজ্ঞ মহাত্মা, তপস্বী এবং আধ্যাত্মিক গুরু। তারা এটি কখনো সাধারণ মানুষের কাছে প্রকাশ করতেন না। আজ আপনি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনিও সেই গোপন তত্ত্ব শোনার যোগ্যতা অর্জন করেছেন। তাই আসুন, মোক্ষদা একাদশীর এই মহাশুভ ক্ষণে আমরা জানি সেই গুপ্ত পদ্ধতি, যার দ্বারা দেবী লক্ষ্মী নিজেই আপনার গৃহে স্থায়ীভাবে অধিষ্ঠান করবেন, আর তুলসী আপনার পরিবারকে চিরকাল রক্ষা করবেন। হ্যাঁ, তুলসী কেবল একটি সাধারণ উদ্ভিদ নয়, এটি ধনপ্রবাহের পথ দেখানোর এক ধরনের মাধ্যম। মোক্ষদা একাদশীর সঙ্গে তুলসীর সম্পর্ক এতই গভীর যে এই দিনে যদি আপনি নিভৃতে তুলসীর গাছে একটি বিশেষ বস্তু বেঁধে দেন, ধনের সেই প্রবাহ শুরু হবে যা আপনি থামাতে পারবেন না। এমনকি নিজেও বোঝার আগে বুঝতে পারবেন না কোন দিক থেকে কোনভাবে অর্থ আসছে। কখনো আর অর্থের অভাব হবে না। যদি আপনার ব্যবসা থেমে থাকে, তা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চলতে শুরু করবে। যে সমস্ত ঋণ ছিল তা নিজের স্থান থেকে ধীরে ধীরে মিটে যাবে। এমনকি হঠাৎ ভোলা গোছানো অর্থও আপনার কাছে ফিরে আসবে। কিন্তু এখনই আমি সেই বস্তুটি বলবো না, কারণ এটি সাধারণ কোনো উপায় নয়। এটি সেই বিশেষ অমোঘ পদ্ধতি যা অনুসরণ করলে কারোর ভাগ্য পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। প্রথমে বুঝতে হবে মোক্ষদা একাদশী ও তুলসীর মধ্যে সম্পর্ক কী এবং কেন। মোক্ষদা একাদশীর রাতে যখন প্রদীপ জ্বালানো হয়, তখন সঙ্গে সঙ্গে তুলসীর আঙিনায় একটি সূক্ষ্ম গ্রহশক্তিও সক্রিয় হয়ে ওঠে। আমাদের ঘরের যে তুলসী থাকে, সেই ঘরে স্বয়ং মহালক্ষ্মীর বাস হয়। সেই তুলসীর মধ্যে দেবী লক্ষ্মী সরাসরি উপস্থিত থাকেন। লোকেরা বড় বড় মন্দিরে যান, রান্নাঘরে খুঁজেন, বাড়ির বিভিন্ন কোণায় খুঁজেন, কিন্তু শাস্ত্র বলছে মোক্ষদা একাদশীর দিন দেবী লক্ষ্মী তুলসীর গাছে উপস্থিত থাকেন। মোক্ষদা একাদশী হলো সেই সময়ের শক্তি যা মানুষের ভাগ্যে বাধা তৈরি করে, আর তুলসী হলো সেই শক্তি যা বাধা ভেঙে দিয়ে সমৃদ্ধি প্রবাহিত করে। তাই যারা এই দিনে শুধু কেনাকাটা করে বাড়ি ফিরে যায়, তারা কেবল রীতিনীতির পূর্ণতা দেখায়।
কিন্তু যারা তুলসীর সঙ্গে শুরু করে তারা সত্যিকারের ভাগ্য গড়ে তোলে। এবার বুঝতে হবে, ধন আসতে কেবল পরিশ্রমে যথেষ্ট নয়। ধন আসে তখন যখন সৌভাগ্য জাগ্রত হয়, যখন আত্মা কোনো শক্তির সঙ্গে যুক্ত হয়। আর তুলসী সেই মহান মন্ত্র হিসেবে কাজ করে, যা ব্রহ্মাণ্ডের ধনাত্মক শক্তিকে মানুষের ঘরে আকর্ষণ করতে পারে। তুলসী আমাদের ঘরের এমনই একটি উদ্ভিদ যা খুব সহজেই মহালক্ষ্মীকে আমাদের বাড়ির দিকে আকৃষ্ট করতে পারে। এবং দেবী লক্ষ্মীও দয়ালু, যে যত পাপ করুক না কেন মহালক্ষ্মীকার মঙ্গল চায়। যদি মনোযোগ দিয়ে দেখেন, যে বাড়িতে তুলসী থাকে সেখানে কখনো ভয়ঙ্কর রোগ অবস্থান করতে পারে না। চোখে দুঃখ আসতে পারে কিন্তু পেটে ক্ষুধার্ত থাকতে হয় না। অভিযোগ থাকতে পারে কিন্তু দারিদ্র্য থাকে না, কারণ তুলসী নিজেই লক্ষ্মীর দরজা। মোক্ষদা একাদশীর দিনে যদি তুলসীতে একটি ছোট্ট গোপন বস্তু বেঁধে দেওয়া হয়, তবে দেবী লক্ষ্মী শুধুমাত্র সেই স্থানে পদার্পণ করেন না, বরং স্থায়ীভাবে সেই বাড়িতে অবস্থান করে যান। এখন প্রশ্ন আসে, সে বস্তু কি? দেখুন, এটি চাউল নয়, না লবঙ্গ, না ইত্র, না সুপারি। এটি একটি বিশেষ প্রতীক যা জানলে ধনের দ্বার সরাসরি খুলে যায়। তবে এখনই তার কথা বলার আগে কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা আপনাদের জানাতে হবে, কারণ কোনো উপায় ফল আনবে কেবল তখনই যখন সেই উপায়ের সমস্ত নিয়ম, বিধি ও সতর্কতা ঠিকভাবে জানা এবং মেনে চলা হয়। কারণ অনেক সময় যদি আমরা নিয়ম ও সতর্কতা ছাড়া কোনো উপায় করি, তা বিপরীত ফল দিতে পারে। অর্থাৎ ধন বাড়ার বদলে ঘরে দারিদ্র্য এসে বসতে পারে। তাই আমি আপনাদের দেবী লক্ষ্মী ও তুলসীর সঙ্গে সম্পর্কিত প্রতিটি নিয়ম ও সতর্কতা বলবো, যা এই উপায় সম্পাদনের জন্য অপরিহার্য। দেখুন, মোক্ষদা একাদশীর রাতে ব্রহ্ম মুহূর্তের আগে যখন দেবতা পৃথিবীতে অবতরণ করেন, তখন তারা মানুষের কর্মপত্র পরীক্ষা করেন। কার যোগ্যতা আছে, কে অযোগ্য, সবকিছু নির্ধারণ হয় সেই রাতে। সেই সময় তুলসী সাক্ষী হয়। তাই তুলসীর সঙ্গে কিছু বেঁধে দেওয়া মানে সরাসরি দেবতার কাছে বার্তা পাঠানোর মতো। তবে মনে রাখবেন, কেবল বস্তু বেঁধে দেওয়া যথেষ্ট নয়, আপনার মন, বচন এবং পূর্ণ নীরবতা সঙ্গে ভাগতে হবে। প্রথমে মনে রাখবেন, মহালক্ষ্মী সকলের কাছে দয়ালু হতে পারেন। কোনো ব্যক্তি যত বড় পাপ করুক না কেন, তিনি তার মঙ্গল চাইবেন। এখন সতর্কতা শুনুন। তুলসীতে কিছু বেঁধে দেওয়া হলে তা সরাসরি দেবতা ও দেবীদের কাছে বার্তা পৌঁছায়। তাই এই সময় আপনার মন শান্ত রাখতে হবে, বচন পবিত্র রাখতে হবে এবং কেউ যেন দেখে না। কারণ কেউ দেখছে কিনা তা জানা দেখার যোগ্য তারা দেখবেন। অর্থাৎ মহালক্ষ্মী ও কুবের দেব সবকিছু লক্ষ্য করবেন। মোক্ষদা একাদশীর সন্ধ্যায় সূর্য অস্ত যায় এবং প্রথম তারা উদিত হয়, তখন আঙিনায় তুলসীর কাছে জলা অর্পণ করুন, প্রদীপ জ্বালান এবং 3 বার উচ্চারণ করুন, হে তুলসী, হে বিষ্ণুপ্রিয়া, আমার ঘরের দারিদ্র্য দূর করো এবং সমৃদ্ধির রথ আনো। এরপর কাউকে না জানিয়ে সেই গোপন বস্তুটি লাল এক টুকরো কাপড়ের মধ্যে রেখে বেঁধে দিন। তবে সন্ধ্যায় নয়, রাতের শেষ প্রহরে, প্রায় 12টার সময়, যখন পুরো ঘর নিঃশব্দে শুয়ে আছে। এবং সেই বস্তু কি? সেটি হলো কর্পূরে ভিজানো একটি তাম্রকণিক। হ্যাঁ, আবার বলছি, একটি ছোট তামার টুকরো যা কর্পূরে 1 রাত আগে ভিজিয়ে রাখা হয়েছে। দেখুন, তামা গ্রহের প্রতিনিধি, কর্পূর হলো অগ্নি উপাদান। যখন ধন এবং এই শক্তি একত্রিত হয়, তখন ধনের পথে আটকে থাকা সমস্ত বাঁধন গলে যায়। এই পদ্ধতি কোনো শাস্ত্রে লেখা নেই, এটি শুধুমাত্র গুরুমুখী পরম্পরার জ্ঞান। প্রাচীন ব্যবসায়ীরা রাতে এটি করতেন এবং পরের বছর তাদের সমৃদ্ধি গঙ্গার স্রোতের মতো প্রবাহিত হতো। এই উপায়টি কাউকে বলা হয়নি, কারণ যদি সবাই জানত, এর প্রভাব কমে যেত। তাই আজ পর্যন্ত এটি অসংখ্য মানুষের কাছ থেকে গোপন রাখা হয়েছে। তামার টুকরোটি এমন ছোট হতে হবে, একটি ছোলা দানার চেয়েও কম। যদি বেশি হয় তাহলে শরীরের রাগের অগ্নি জ্বলে উঠবে, কম হলে প্রভাব দেখা যাবে না। এবার দেখুন, এটি কর্পূরে কিভাবে ভিজানো হবে। এটি সবচেয়ে প্রথম ধাপ। কর্পূর একটি মাটির পাত্রে রাখুন। যদি মাটির পাত্র না থাকে, তবে আপনি প্রদীপও ব্যবহার করতে পারেন। প্রথমে একটি মাটির পাত্র বা প্রদীপ নিন, তার মধ্যে তামার টুকরোটিকে মাঝখানে রাখুন। সরাসরি হাত ব্যবহার করবেন না, চিমটি বা স্যান্ডেলউডের কাঠ দিয়ে তামা তুলুন। যখন আপনি এটি তুলসীতে বেঁধে দেবেন, তখন কোনো মন্ত্র পাঠ করবেন না,
কোনো কাজ করবেন না, কোনো সন্দেহ মনে আনবেন না, শুধু নীরব থাকবেন। পরের দিন তুলসীকে জ্বালানোর আগে সালাম করুন। পরিবর্তন দেখা বা না দেখার জন্য অপেক্ষা করবেন না। পরিবর্তন দৃশ্যমান হয় না, এটি ধীরে ধীরে শুরু হয়। প্রথম মাসে হঠাৎ কোনো পুরনো ঋণ ফেরত আসতে পারে। দ্বিতীয় মাসে আটকে থাকা ব্যবসা পুনরায় চলতে শুরু করবে। তৃতীয় মাসে নিজেও বুঝবেন না এত ধন কোথা থেকে আসছে। কখনো কখনো ধন আসে পশু, যানবাহন বা সন্তান আকারে, কিন্তু এখানে এটি সরাসরি ভূত ধনের প্রবাহ খুলে দেবে। যদি আপনি এটি কাউকে বলেন, প্রবাহ ধীরে যাবে, তাই সতর্ক থাকুন। কিছু বাড়িতে যেখানে তুলসী শুকিয়ে যাচ্ছে সেখানে এই উপায় করবেন না। ভুল করলে বিপরীত প্রভাব শুরু হতে পারে। আপনি চাইলে মোক্ষদা একাদশী বা তার আগে ঘরে একটি নতুন তুলসীর গাছ আনতে পারেন। তবে সবচেয়ে বেশি লাভ সেই বাড়িতে হবে যেখানে তুলসীর গাছ পুরনো, সবুজ এবং জীবিত। প্রথমে নিশ্চিত করুন তুলসী শুকায় না। যদি শুকিয়ে যায় সেখানে উপায় করবেন না, কারণ আগে সেখানে কোনো ত্রুটির পরিমার্জন প্রয়োজন। যদি তুলসী সবুজ, জীবিত এবং মাটি আর্দ্র হয় তাহলে এটি প্রস্তুত। এটি আপনার সৌভাগ্যের রক্ষক হতে প্রস্তুত, মহালক্ষ্মীকে আপনার ঘরে আকৃষ্ট করতে প্রস্তুত। দেখুন, এই উপায় একজন ভিক্ষুককে কোটিপতি বানাতে পারে, একজন ব্যবসায়ীকে সম্রাট বানাতে পারে, একটি পরিবারের সব দারিদ্র্য দূর করতে পারে। তবে এটি করবেন লোভ থেকে নয়, ভয় থেকে নয়, জোর করে নয়, বিশ্বাসের সঙ্গে করবেন। দেখুন, যদি আমরা কোনো উপায় করি এবং সেই উপায় করতে গিয়ে কারোর ক্ষতি করার কথা ভাবি, লোভ রাখি বা কোনো ব্যক্তির জন্য খারাপ কামনা করি, তাহলে উপায়ের ফলও লাভদায়ক হবে না। মোক্ষদা একাদশীর উৎসব কোনো সাধারণ দিন নয়। এটি শুধুমাত্র ধনীদের জন্য নয়, বরং ভাগ্যবান মানুষের জন্য। অনেকের ধারণা থাকে মোক্ষদা একাদশীর দিনে ধনের পূজা হয়, তাই শুধুমাত্র ধনী এবং কোটিপতি মানুষই এটি পালন করে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। মনে রাখুন, ধন একটি জিনিস, লক্ষ্মী আরেকটি। যিনি পরিশ্রম করেন, দিনরাত কাজ করেন, পরিবারকে লালন পালন করেন, তার ঘরে সর্বদা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। মোক্ষদা একাদশীর উৎসব হল ভাগ্যবান মানুষের উৎসব। যে সৌভাগ্যকে ধরতে পারে সে প্রকৃতভাবে ধনী হয়। এটি কি অন্ধবিশ্বাস? না, এটি বিশ্বাসের শিল্প, শক্তিকে পরিচালনার বিজ্ঞান। এটি জ্যোতিষশাস্ত্রের মতো সৌভাগ্যের প্রবাহকে নিজের জীবনে আনার কৌশল। যদি এটি বোঝা যায়, জীবন কখনো অভাবে থাকবে না। এটাই তুলসী এবং মোক্ষদা একাদশীর গোপন সম্পর্ক, যা যুগের পর যুগ ধরে গোপন রাখা হয়েছে। আজ আপনি জানলেন, আর কাউকে বলবেন না। এখান থেকে আগের মতো সেই ভাবনা, সেই শক্তি বজায় থাকবে। আমি আপনাদের পুরো পদ্ধতি জানিয়েছি। উপায়টি জানা গেলেও এখন মনে রাখতে হবে, তামার টুকরোটি কোথা থেকে আনবেন তা খুব পবিত্র হতে হবে। যখন আপনি তামার ছোট টুকরোটি কর্পূরে ভেজাবেন বা মাটির প্রদীপ বা মাটির পাত্রে রাখবেন, তখন প্রথমে তা গঙ্গা জলে ধুয়ে নিতে হবে। যদি গঙ্গা জল না থাকে তবে গৌমূত্র ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, তামার সেই ছোট টুকরোটি সরাসরি হাতে ছুঁবেন না। চিমটি বা স্যান্ডেলউডের কাঠ ব্যবহার করুন। তারপর যে লাল কাপড়ে এটি বাঁধবেন, সেই কাপড়ও সম্পূর্ণ শুদ্ধ ও পবিত্র হতে হবে। কোনোভাবে ময়লা বা দাগযুক্ত কাপড় ব্যবহার করবেন না। অবশ্যই খেয়াল রাখবেন, লাল কাপড় সম্পূর্ণ পরিষ্কার ও পবিত্র থাকতে হবে। যখন আপনি এই উপায়টি করবেন, তখন বিশেষ সতর্ক থাকতে হবে। অনেক সময় মহিলারা এই ধরনের উপায় করলে আশেপাশের প্রতিবেশী বা বাড়ির অন্যদের জানিয়ে দেন। মায়ের বাড়ি বা শ্বশুর বাড়িতে কথা ছড়িয়ে পড়ে। তাই উপায়টি সম্পূর্ণ গোপনভাবে করা উচিত। দেখুন, যদি কোনো মহিলাই এই উপায়টি করে, তবে এটি দ্রুত ফল দেবে। কেন? কারণ ঘরের লক্ষ্মী কে? ঘরের পুতুল, কন্যা বা মা, যিনি পরিবারের সুখ শান্তির জন্য দায়িত্বশীল, তিনিই ঘরের মূল লক্ষ্মী। মহিলারা খুব ভালো জানেন ঘরে কি কি অভাব আছে, কি দরকার। তাই তার আস্থা, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই উপায়টি করলে এটি দ্রুত ফল দেয়। এই ভিডিওতে আমি আপনাদের সতর্কতা সমূহও বলেছি। পূর্ণ নীরব থাকা, কারো সঙ্গে কথা না বলা, মন পবিত্র রাখা, হৃদয় স্বচ্ছ রাখা। সাবধানতাগুলো মনে রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন উপায়টি করছেন, কেউ যেন আপনাকে না দেখে। তামার ছোট টুকরোটি এমন স্থানে বাঁধুন
যেখানে কারো চোখ পড়বে না। তুলসী গাছ ঘন সবুজ এবং হেসে ফুলে থাকলে মাঝখানে বাঁধুন, যাতে সাধারণ মানুষের চোখ পড়ে না, শুধুমাত্র লক্ষ্মী ও কুবের দেবের নজর পড়ুক। আজকের জীবনেও প্রতিটি মানুষের মধ্যে দুঃখ কষ্ট আছে। কেউ ঋণ নিয়ে চিন্তিত, কেউ সন্তানের সুখ পায় না, কেউ চাকরি করলেও উন্নতি পায় না। ব্যবসা খোলা হলেও চলাচল হয় না, অনেক সময় থমকে যায়। বাড়িতে ঝগড়া, মনোমালিন্য, সমস্যা থাকে, কেউ না কেউ রোগে ভোগে। এই উপায়টি মোক্ষদা একাদশীর দিনে অবশ্যই করুন, কারণ এটি শুধু ধনের প্রবাহ খুলে দেয় না, জীবনের সমস্ত কষ্ট ও সমস্যা দূর করতেও সাহায্য করে। দেখুন, মানুষ কেন উপার্জন করে? পরিবারকে সুখী করার জন্য। আর যদি পরিবারে ঝগড়া কলহ থাকে, তবে সেই সুখও আসে না। সুতরাং মোক্ষদা একাদশীর দিনে মা লক্ষ্মীকে এই প্রার্থনা করুন, মা লক্ষ্মী, আমার পরিবারকে একত্র রাখুন, কখনো আমাদের ছিন্ন করা হোক না। যদি ঝগড়া বা কলহ হয়, তা দ্রুত মিটিয়ে দিন। আমার পরিবারকে কখনো ভাঙতে দেবেন না। মনে রাখবেন, মা লক্ষ্মী সেই ঘরে স্থায়ীভাবে বাস করেন যেখানে কন্যা ও বধূদের সম্মান থাকে। কারণ ঘরের লক্ষ্মী হল সেই নারী যিনি ঘরকে সমৃদ্ধি ও শান্তিতে রাখেন। যদি ঘরের নারী হাসি খুশি ও খেলাধুলা করে থাকে, তবে ধনের দেবীও আপনার ঘরে হাসি খুশি ও আনন্দিতভাবে বাস করবেন। উৎসবের দিনে অনেকের অভ্যেস থাকে ঘরের লক্ষ্মীর ওপর চিৎকার করা, বাজে কথা বলা। তাই এইবার খেয়াল রাখুন, প্রথমে ঘরে একটি সুখী ও ইতিবাচক পরিবেশ তৈরি করুন। কারোর প্রতি খারাপ ভাবনা করবেন না, কারোর দিকে ঘৃণা দেখাবেন না, কারোর প্রতি ক্রোধ বা অবজ্ঞা রাখবেন না। কারণ যেখানে ঘৃণা থাকবে, মা লক্ষ্মী সেখানে কখনো আসবেন না। দ্বিতীয়ত, উৎসবের সময় ঘরটি সম্পূর্ণ পরিষ্কার ও সুন্দর রাখতে হবে। রান্নাঘরের ময়লা বা মিচি বর্তন রাতেই ধুয়ে ফেলুন। সকালবেলার বর্তন সকালেই পরিষ্কার করুন। এটি অবশ্যই করতে হবে। এবার খেয়াল রাখুন, মোক্ষদা একাদশীর দিনে অনেক মানুষ নানা জিনিস কিনে ঘরে আনে, ঝাড়ু, গুড়, ধনিয়া, সোনার ও রূপার গহনা। তবে লক্ষ্মী কখনো সোনা বা রূপা দেখে আকৃষ্ট হন না। তিনি ব্যক্তির মন, দয়া ও সহানুভূতি দেখেন। মানুষ কতটা পবিত্র, কতটা দয়ালু, এটিই গুরুত্বপূর্ণ। কারণ মা লক্ষ্মী সর্বদা তাদের ঘরে সর্বাধিক সুখ দেন যারা প্রথমে অন্যের কল্যাণ চান। ভাবুন, কেন কিছু মানুষ এত ধনী হন? কেন তাদের ঘরে সবসময় শান্তি ও সমৃদ্ধি থাকে? কারণ তারা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও বাঁচেন। তারা অন্যের কল্যাণ করেন, দান সৎকর্ম করেন, মা লক্ষ্মীর সেবায় মনোনিবেশ করেন এবং দরিদ্র ও অসহায়দের সাহায্য করেন। এতে তাদের জীবন আলোতে ভরে ওঠে। তাই মা লক্ষ্মী সর্বদা তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। এবার আপনাকেও একটি ছোট প্রার্থনা করতে হবে। এই মোক্ষদা একাদশীর শুভ দিনে অসহায় বা দরিদ্র ব্যক্তিকে সাহায্য করুন। মোক্ষদা একাদশী শুধুমাত্র প্রদীপ জ্বালানো বা মিষ্টি বিতরণের উৎসব নয়, এটি সেই সময় যখন আমাদের ভেতরের অন্ধকার দূর করে অন্যের জীবনে আলো ছড়াতে হবে।